আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি। প্রবাসীদের ভোটের প্রক্রিয়া নিয়েও আলোচনা। ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর খুঁজে আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ। লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশনা। গুলশানের চাঁদাবাজি ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত কিনা স্পষ্ট করতে বিএনপির আহ্বান। নির্বাচন নিয়ে টালবাহানাকারীরা স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চায় মন্তব্য। চাঁদাবাজি ঘটনায় সম্পৃক্ত নেই বলে আসিফ মাহমুদের দাবি। নির্বাচন করলে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা উচিত নয় মন্তব্য। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে রাঙামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ। স্বাগত জানিয়েছেন বিশিষ্ট জনেরা। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আগামী সপ্তাহে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি। নির্বাচনী কাজের সময় ভিত্তিক বাস্তবায়ন সূচি থাকবে এই রোডম্যাপে। সচিব জানান, দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদন পর্যালোচনার পাশাপাশি প্রবাসীদের ভোটের প্রক্রিয়া নিয়েও আলোচনা চলছে। নাজিব বেগের রিপোর্ট। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করতে এরই মধ্যে সিইসিকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই হিসেবে ডিসেম্বরের শুরুতে তফসিল দিতে চায় নির্বাচন কমিশন। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রথা চালু হয় নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও 1.5 বছর আগে রোডম্যাপ ঘোষণা করে ইসি। নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ নিয়ে কথা বলেন ইসি সচিব। আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। সুদীজানের সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি, যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। ভোটার তালিকা, নির্বাচনী আইনের সংস্কার, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, সরঞ্জাম কেনাকাটা, প্রশিক্ষণ, মুদ্রণ ও আইনশৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভাসহ তফসিলের আগে ও পরে করণীয় বিষয় থাকে এই রোডম্যাপে। এদিকে সিইসির সাথে দেখা করেছে জাতীয় পার্টির প্রতিনিধি দল। পরে নেতারা বলেন, জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুযোগ নেই। নির্বাচনে অযোগ্যতা ঘোষণার জন্য যেসব কন্ডিশন আছে নির্বাচনের আইনে, আরপিওতে, তার কোনোটাই জাতীয় পার্টি পড়ে না। যদি জাতীয় পার্টি নির্বাচনে অযোগ্য ঘোষণার ক্রাইটেরিয়ায় না পড়ে, তাহলে জাতীয় পার্টিকে কেন নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হবে? আর নির্বাচন মানেই তো সকল দলের অংশগ্রহণ। জাতীয় পার্টির আরেক অংশের নেতারা যে কাউন্সিল করেছেন সেটি বৈধ নয় বলেও দাবি করেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সব সাদা পাথর খুঁজে এনে আগের জায়গায় ফেলার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিল করতে বলেছেন আদালত। ওই জায়গা থেকে কেউ যেন পাথর অপসারণ করতে না পারে সেজন্য মনিটরিং টিম করতেও বলা হয়েছে। আর পরিবেশের ক্ষতি নিরূপণে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করে রিপোর্ট দিতে বলেছেন আদালত। মাজহারুল হকমানের রিপোর্ট। ঝর্ণার পানির স্রোতে এই নদী বেয়ে ভোলাগঞ্জের জিরো পয়েন্টে নেমে আসে সাদা পাথর। গত বছরের 5ই আগস্টের পর থেকে শুরু হয় পাথর লুটের ঘটনা। অল্প কয়েকদিনে ভ্রমণ পিপাসুদের পছন্দের জায়গাটি পরিণত হয় ক্ষতবিক্ষত স্পটে। এমন বাস্তবতায় এর প্রতিকার চেয়ে একটি মানবাধিকার সংগঠন রিট করলে রুলসহ আদেশ দেন হাইকোর্ট। অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন 4টি। একটি আদেশ হলো আগামী 7 দিনের মধ্যে বাংলাদেশের যেখানে যেখানে এই সাদা পাথর গিয়েছে সেগুলো স্থানীয় প্রশাসন এবং ল এনফোর্সিং এজেন্সির সহযোগিতায় এগুলো এনে আবার ওই জায়গায় প্রতিস্থাপন করার জন্য বলা হয়েছে। এবং আগামী বৃহস্পতিবার আবার বিভাগীয়দেরকে বলছেন কতদূর পদক্ষেপ নেওয়া হলো সেটি আদালতকে অবহিত করার জন্য। যে ওই ঘটনার সঙ্গে ওখানে যারা জড়িত আছে তাদের নাম ঠিকানা তালিকা তৈরি করে আদালতে সেটা প্রতিবেদন আকারে এফিডেভিট আকারে দাখিল করার জন্য নির্দেশনা দিয়েছে।
এদিকে সাদা পাথর লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে আরেকটি রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ইনকোয়ারি রিপোর্টের ভিত্তিতে যারা যারা জড়িত, আমরা বলেছি সেখানে যারা জড়িত আছেন রেসপন্সিবল অথরিটি অ্যান্ড পারসন, যদি গভর্নমেন্টের কোনো সংস্থার কোনো ব্যর্থতা থেকে থাকে তারা জড়িত থাকেন, এবং যদি কোনো ব্যক্তি জড়িত থাকেন তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য, এবং সেখানে গভর্নমেন্টের কী পরিমাণ ফিনান্সিয়াল এবং পরিবেশগত ক্ষতি হয়েছে সেটার একটা রিপোর্ট দেওয়ার জন্য। আইনজীবী জানিয়েছেন আগামী রোববার এই রিট আবেদনের ওপর শুনানির দিন ঠিক করা হয়েছে। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। সিলেটে সাদা পাথর লুটপাটের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শের মোহাম্মদ মাহবুব মুরাদ। বিকেলে কোম্পানিগঞ্জ উপজেলা সাদা পাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, সাদা পাথর সহ সিলেটের পর্যটন কেন্দ্র রক্ষায় মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে সাদা পাথর বহনের 130টি ট্রাক সহ 12,000 ঘনফুট পাথর জব্দ করা হয়েছে বলেও জানান সিলেটের জেলা প্রশাসক। যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি যাতে আর কেউ করতে না পারে সেই জন্য যারা এই কাজে জড়িত ছিল তাদের বিরুদ্ধে গ্রেফতার সহ আইনি প্রক্রিয়া গ্রহণ করা শুরু হয়েছে। আমরা শীঘ্রই সময়ের মধ্যে যেগুলো চুরি হয়ে গিয়েছিল সেগুলোকে পুনরুদ্ধার করে এখানে আবার প্রতিস্থাপন করতে পারবো। এটা একটা সময় সাপেক্ষ বিষয়, আমরা সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি। সংবিধান সংস্কার কমিশন ছাড়া 10টি সংস্কার কমিশনের 367টি সুপারিশকে শীঘ্রই বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করেছে সরকার। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে 37টি। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আওয়ামী লীগ সরকারের আমলে ক্রয় করা আড়িপাতা যন্ত্রের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, 11টি সংস্কার কমিশনের মধ্যে 10টি কমিশনের যেসব সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলো নিয়ে ক্যাবিনেটে আলোচনা হয়েছে। 121টি সুপারিশ বাস্তবায়নাধীন আছে, তার মধ্যে 16টি অলরেডি বাস্তবায়ন হয়েছে, 14টি আংশিক বাস্তবায়ন হয়েছে এবং বাকিগুলো বাস্তবায়নাধীন। আরও জানানো হয় যে আরও 246টা আশুকরণীয় রিফর্ম আরও এসছে, এগুলো বাস্তবায়নাধীন, এটা জানানো হয় ক্যাবিনেটকে। মোট হচ্ছে তাহলে দাঁড়ালো হলো 367টা, 37টি অলরেডি বাস্তবায়িত হয়েছে। সাংবাদিকরা প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের অর্জন নিয়ে জানতে চান। মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা, মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান, সোশ্যাল বেনিফিট বা যেই সোশ্যাল প্রোটেকশন পান, ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন। যারা আনডকুমেন্টেড এবং ইরেগুলার মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা আছে তাদের বিষয়ে তাদেরকে যেন তারা ইরেগুলার মাইগ্রেন্টদেরকে যাতে রেগুলারাইজ করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, মালয়েশিয়ায় অবস্থান করা বিদেশি শিক্ষার্থীরা যে সুবিধা ভোগ করে তা থেকে বঞ্চিত বাংলাদেশি শিক্ষার্থীরা। তবে এই সফরের মাধ্যমে সেই সমস্যার সমাধান হয়েছে। গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন এই অবৈধ নজরদারি করার জন্য এবং আপনার ফ্রিডম অফ স্পিচটাকে কেড়ে নেওয়ার জন্য। তো সেইটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। গুলশানের চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেছেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা গণতন্ত্র নির্বাচন নিয়ে টালবাহানা করছে তারা ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চায়। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজয় বাংলার আয়োজিত প্রতীকী যুব সমাবেশ।
সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাঝেই নির্ধারিত সময়ে নির্বাচন হতে হবে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র নিয়ে যদি কেউ টালবাহানা করে, নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে, তাহলে বুঝতে হবে তারা স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে। সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে তিনি যেভাবে 16 বছর নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে বাংলাদেশকে, এবং তার নেতৃত্বে বাংলাদেশের নির্বাচিত সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় সংখ্যা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। গুলশানে একজন সাবেক আওয়ামী লীগের এমপির বাসায় চাঁদাবাজি সংক্রান্ত স্বীকারোক্তিমূলক একটা ভিডিও আছে। জনগণের মনে যে সন্দেহ উদ্রেক হয়েছে যে এখানে সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছে কিনা, সেইটি একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে। এটা অবশ্যই পরিষ্কার করা দরকার। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে পারে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। রাজনীতি বা নির্বাচন করলে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রার্থী হওয়া কিংবা কোনো দলে যোগ দেবেন কিনা সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি বলে জানান তিনি। গুলশানে তার চাঁদাবাজি ঘটনায় তার সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সম্প্রতি রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জড়িত থাকার অভিযোগ ওঠে। সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয়। তবে এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে উপদেষ্টা বলেন, এই বিষয়ে তদন্ত চলছে। এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এখনো কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে, বরং আরও যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ। এবং সেদিন ওয়েস্টিনে গিয়েছিলেন কিনা সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা। আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার জানেন, ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টিনে যাওয়া হয়। তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য? রাজনীতি বা নির্বাচন করলে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন, সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেক এরকম আছেন। আমি মনে করি যে সবারই তফসিলদারকে পদত্যাগ করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য। আমি এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। সরকারের 1 বছরে এখনো না পারার পাল্লা ভারী জানিয়ে উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে এখনো অনেক কিছু পূরণ হয়নি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। তৈরি পোশাক খাতে তরুণদের সৃষ্টিশীল উদ্যোগকে দীর্ঘস্থায়ী ও টেকসই করতে শুরু হলো বেল্ট বাংলাদেশ নিডল ইনোভেশন চ্যালেঞ্জের 2য় পর্যায়। উদ্বোধনী আয়োজনে বক্তারা বলেছেন, তৈরি পোশাক শিল্পের অভিজ্ঞতার সাথে তরুণদের সৃষ্টিশীল উদ্যোগে সংযোগ স্থাপন করা গেলে এই শিল্পের $100 বিলিয়ন সম্ভাবনাকে সত্যি করা সম্ভব। মাসরুর শাকিলের রিপোর্ট। সুই থেকে তৈরি হয়ে দেশের সবচেয়ে বড় বৈদেশিক আয়ের সাম্রাজ্য তৈরি পোশাক খাত। 40 বছরে এই খাতের জ্ঞান অভিজ্ঞতার সাথে তরুণদের নতুন উদ্যোগকে বড় ব্যবসায় রূপান্তর করতে আন্তর্জাতিক বায়ার H&M এর সহযোগিতায় কাজ করছে বিল বাংলাদেশের নিডল ইনোভেশন চ্যালেঞ্জ। Mobilize private capital towards impact investment. And another one, we are not only alleviating poverty, but we are transforming poverty to prosperity and investee to investor. Our goal? To become the first 21st century unicorn by supporting 1 billion people in addition to raise $1 billion fund.
That is the ecosystem we are trying to develop through Needle Innovation Challenge, which will be a home ground for the future leaders of Bangladesh RMG. We have specific thematics right now, which are alternative materials, organic dye, assistive technology, and water-based products. So those are the 4 thematics right now where we are supporting the ideas and helping them to validate and also grow. অনুষ্ঠানে তৈরি পোশাক সহ বিভিন্ন খাতের সফল উদ্যোক্তারা তরুণদের সৃষ্টিশীল উদ্ভাবনে অবাক হন এবং সহযোগিতার প্রতিশ্রুতি দেন। They can injure you, they can injure your body, but now we have this bacteria that can produce dyes and colors that can be used to run the RNG industry. So this is the virtue of having such an innovation. So I would request him to, Farhad, please contact us so that we see the design of his bioreactor, what is he doing. We will fully automate it and we'll give him a larger bioreactor so that he gets a gift from us. We are thinking that they are actually finding the new innovations, but from our side, from the industry leaders, we need to scale it up. We need to help them to scale it up. We need to help them to make a business model. We are seeing more demand for the traceability and reduced environmental footprint. I think collaboration with the innovators could be help achieve that. প্যানেল আলোচকরা বলেন, বৈশ্বিক ও স্থানীয় ফ্যাশন জগতের ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগাতে সৃষ্টিশীলতার কোনো বিকল্প নেই। নিডল ইনোভেশন চ্যালেঞ্জের দ্বিতীয় পর্যায়ে বিল বাংলাদেশ 50 জন তরুণের তৈরি পোশাক খাত নিয়ে চলমান উদ্যোগকে টেকসই করতে কাজ করছে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনী গঠন এবং কিলো ফ্লাইটের নেতৃত্ব দেয়া বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুধু মুক্তিযুদ্ধেই নয়, স্বাধীনতার পর বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক এবং যুগোপযোগী করে তুলতে এবং দেশ গঠনে সুলতান মাহমুদ বীর উত্তমের অবদান অপরিসীম। তাই তিনি পেয়েছিলেন স্বাধীনতা পুরস্কার। ওবায়দুর রশিদের রিপোর্ট। 1944 সালের 3রা মে ফেনীতে জন্মগ্রহণ করেন সুলতান মাহমুদ। 1962 সালের 1 জুলাই পাকিস্তান বিমান বাহিনীর জিডি পাইলট হিসেবে কমিশন লাভ করেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অংশ নেয় সুলতান মাহমুদের পুরো পরিবার। শুরুতে 2 নম্বর সেক্টর এবং পরে 1 নম্বর সেক্টরে অপারেশন কমান্ডার হিসেবে গেরিলা বাহিনীকে সুসংগঠিত করেন। এরপর তিনি গেরিলা অপারেশন করে চট্টগ্রামের মদুনাঘাট পাওয়ার স্টেশন সফলভাবে ধ্বংস করেন এবং গুলিবিদ্ধ হয়ে আহত হন। আমি গণবাহিনীটা দেখাশোনা করে শুরু করলাম, গেরিলা ফোর্স অফ সেক্টর 1। আমি একটা অপারেশন ঠিক করলাম যে যাতে প্রাথমিকভাবে পাকিস্তানিদের একটা ধাক্কা দেওয়া যায়। প্রথম স্ট্রাইকে হিট দ্য ট্রান্সফর্মার, সবচেয়ে বড় যেটা কাছে ছিল। 1971-এর 28 সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ড বিমান ঘাঁটিতে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর কিলো ফ্লাইট। 9 জন পাইলট, 67 জন টেকনিশিয়ান, একটি অ্যালোয়েড 3 হেলিকপ্টার, একটি অর্টার ও একটি DC-3 ডেকোটা উড়োজাহাজ নিয়ে শুরু হয় যাত্রা। কিলো ফ্লাইটের নেতৃত্ব দেন সুলতান মাহমুদ। আমার প্রথম কাজ যেটা হয়েছে তাদের ফিজিক্যাল ফিটনেস শেখানো, তারপরে আমি এয়ারক্রাফটের দিকে মনোযোগ দিলাম। যে কাজটা প্রথম করতে হয়েছে সেটা হলো ওই জাহাজগুলিকে, যে জাহাজে দেওয়া হয়েছে ওইটাকে যুদ্ধ জাহাজ হিসেবে তৈরি করা। 71-এর 3রা ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে প্রথম আক্রমণ করেন বাংলাদেশ বিমান বাহিনীর কিলো ফ্লাইটের সদস্যরা। অত্যন্ত নিচ দিয়ে উড়ে নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে আঘাত হানেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলমের নেতৃত্বে এলোয়েট হেলিকপ্টার। সুলতান মাহমুদের সাহসী অপারেশনে ভেঙে যায় হানাদারদের মনোবল। যে শকটা আমি গ্রাউন্ড ফোর্স হিসেবে দিয়েছিলাম চিটাগং পাওয়ার স্টেশন অ্যাটাক করে, ঠিক একই ধরনের একটা জিনিস এসছে যে আমাদের এখন এয়ারফোর্স আছে। ওই শকটাই তাদের কাছে সবচেয়ে বেশি ডিসহার্টনিং ছিল। এবার মরাল
স্ট্রেংথ হিসাবে। এবং আমাদের জন্য খুবই একটা ভালো কাজ হয়েছিল, সবাই খুব খুশি যে আমাদের এয়ারফোর্স, আমাদের বলতে বাংলাদেশ এয়ারফোর্স ওয়াজ দি ফার্স্ট টু স্ট্রাইক অ্যান্ড স্টার্ট দি ওয়ার। স্বাধীনতার পর বিমান বাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে কাজ শুরু করেন সুলতান মাহমুদ। এরই ধারাবাহিকতায় 1981 সালের 23শে জুলাই থেকে 1987 সালের 22শে জুলাই পর্যন্ত বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেন। ক্ষুদ্র মনটা আমার শুধু এয়ারফোর্স, and I know nothing, as I said earlier, more and better than the Air Force. So এয়ারফোর্সের চারপাশে যদি আমরা সুন্দর একটা পরিবেশ গড়ে তুলতে পারি, then we shall have done our part in the little time that we stay. And you can make this an Eden if you want to. মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান, বিমান বাহিনীর প্রধান হিসেবে একটি সুসংগঠিত ও কার্যকরী বাহিনী গড়ে তোলা এবং দেশ গঠনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 2018 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন দেশের সূর্য সন্তান সুলতান মাহমুদ। 2023 সালের 14 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম। এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। তার আত্মার মাগফিরাত কামনা করে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদে বাদ-জোহর, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ ও নিরাপত্তা ভিত্তিক কমপ্লায়েন্স অনুসরণ করে উপযুক্ত পরিবেশে টেকসই চামড়া উৎপাদন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান। বাংলাদেশ ট্যানারি শিল্পে বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক সম্মেলনে বক্তারা বলেন, পরিবেশ বান্ধব ট্যানারি গড়ে তুলতে না পারায় বিদেশি বিনিয়োগ টানতেও বাংলাদেশের বেগ পেতে হচ্ছে। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। অশেষ অর্থনৈতিক সম্ভাবনা সত্ত্বেও পরিবেশ দূষণ, প্রযুক্তিগত ঘাটতি এবং আন্তর্জাতিক মান না মানায় প্রতিযোগিতার মুখে বাংলাদেশের চামড়া শিল্প। সম্ভাবনা কাজে লাগিয়ে সমৃদ্ধির নিশ্চিতে রাজধানীর বিসিক ভবনে বাংলাদেশের ট্যানারি শিল্পে বর্জ্য ব্যবস্থাপনা এবং কার্যকর প্রাক পরিশোধন ব্যবস্থা শীর্ষক আলোচনা। সিইটিপির যথাযথ ব্যবহার ঘাটতিতে চামড়া রপ্তানি কমেছে। প্রি ট্রিটমেন্ট এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা বলছি, ওই জায়গাটায় আমাদের ফোকাস করতে হবে। শ্রমিকরা কিন্তু আমরা যথেষ্ট অ্যাওয়ার হয়েছি এবং আমরা খুব উপকৃত, কিন্তু সত্যিকার অর্থে যে ডিফিসিয়েন্সি, যে মালিকদের যে সংকট, ওনাদের কতটুকু উন্নতি হয়েছে। আফ্রিকার মার্কেটে আমরা কিন্তু এখন যেতে পারিনি, আমরা রাশিয়ার মার্কেটে ঢুকতে পারিনি, আমরা কোরিয়ার মার্কেটে ঢুকতে পারিনি, আমরা লাটামের মার্কেটে ঢুকতে পারিনি। সেখানে মার্কেটিং কোথায় আমাদের? আমরা শুধু ইউরোপে ব্যবসা করব? আমি ইন্ডাস্ট্রিয়ালিস্টের জায়গা থেকে করি না, সবাইকে হেল্প করছি না, সবাইকে দোষারোপ করছি। আমার মনে হয় এখান থেকে বের হয়ে আসা উচিত। বৈশ্বিক পরিবেশ মানদণ্ড অর্জনে তাই সিইটিপির শতভাগ ব্যবহার নিশ্চিতে গুরুত্বারোপ। সাভারের চামড়া শিল্পনগরীতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার যেটা আছে সিইটিপি, সেটা সম্পূর্ণভাবে কার্যকর না হওয়া, কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা না থাকা, মূলত এই সকল কারণেই আসলে শিল্পের রপ্তানি ঠিক আশানুরূপ আমরা পাচ্ছি না। আমরা সবাই মিলে যদি একতাবদ্ধ হয়ে কাজ করি তাহলে আমরা বাস্তবিকই পরিবর্তন আনতে পারবো। সিইটিপির সক্ষমতা বাড়াইতে হবে, এটা সঠিক। তারপরে শ্রমিকদের যে সমস্ত স্বার্থ সেগুলি করতে হবে, সেটাও সঠিক। এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স সেগুলি করতে হবে, সেটাও সঠিক। এলডব্লিউজি এবং অন্যান্য সার্টিফিকেশনের জন্য যে সমস্তগুলি দরকার সেটাও করতে হবে। আর হলো আমাদের এন্টারপ্রেনার যারা আছে তাদেরকে আরও আন্তরিক হইতে হবে মার্কেটিংয়ের জন্য। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে সংলাপের সহযোগী ওশি ফাউন্ডেশন ও সলিডার সুইস। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পর্যটন শহর রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় জেলা শহরের 7টি শিক্ষা প্রতিষ্ঠান সহ 5টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়। জীববৈচিত্র্য পরিবেশ সুরক্ষার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট জনেরা। মনসুর আহমেদের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসার রিপোর্ট। লাখো পর্যটকের গন্তব্যস্থল সবুজ পাহাড়ে মোড়া প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি। তবে পাহাড় কাটা, নির্বিচারে বৃক্ষনিধন সহ পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে হুমকিতে এই অঞ্চলের প্রাণ প্রকৃতি।
পরিস্থিতির উত্তরণে বাংলালিংকের সহযোগিতায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে গাছ, সারা পৃথিবীতে যত গাছ আছে তা কিন্তু 25% কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে। এই যে শুষে নেওয়া এই কার্বন ডাই অক্সাইড, এটা কিন্তু বিশাল একটা ক্ষতির থেকে আমাদের রক্ষা করছে এই গাছগুলো। সুতরাং আমরা যত বেশি গাছ লাগাবো তত কিন্তু এর থেকে উপকৃত হব আমরা। আসুন সবাই হাতে হাত মিলিয়ে একসাথে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজায়ন উৎসব ঘিরে উচ্ছ্বসিত তরুণ প্রজন্ম। গাছ আমাদের অক্সিজেন দেয়, তাই আমরা গাছ লাগাতে চাই। বন বনানীকে আরো সমৃদ্ধ করার জন্য চ্যানেল আইয়ের উদ্যোগকে পার্বত্যবাসীর পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। সত্যি বলতে আমরা একটা গাছ লাগাচ্ছি না, আমরা প্রকৃতির একটা ভবিষ্যৎ রোপণ করছি, যেটা আমাদের ভবিষ্যতে অক্সিজেন এবং পরবর্তী প্রজন্মকে সুফলের পথে নিয়ে যাবে। পরিবেশগত সংকট নিরসনে সময়োপযোগী উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনরা। এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই। ভবিষ্যতে যেন এই কর্মকাণ্ড অব্যাহত থাকে। আমাদেরকে গাছ লাগাতে হবে, বেঁচে থাকার জন্য। তো কাজে এটা আজকে আমাদের প্রমিস হওয়া উচিত, প্রতিজ্ঞা হওয়া উচিত, প্রত্যেকের বাড়িতে 2-4টা করে গাছ লাগানো। সবুজায়নকে বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। রাজধানীতে এক আলোচনায় ব্যবসায়ীরা বলেছেন, আগামী বছর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় যাওয়াটা হবে আত্মঘাতী। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসির আয়োজনে আলোচনায় এমন মন্তব্য করেন তারা। তৈরি পোশাক এবং ওষুধ শিল্প দুটি সংগঠনের সভাপতি বলেছেন, আরও কমপক্ষে 6 বছর এলডিসি স্টেটাসে থাকার বিষয়ে দেন দরবার শুরু করা উচিত। রিজভি নেওয়াজের রিপোর্ট। রাজধানী শেরাটন হোটেলে এলডিসি গ্র্যাজুয়েশন সাম অপশনস ফর বাংলাদেশ শিরোনামে সেমিনার। মূল প্রবন্ধে আন্তর্জাতিক বাণিজ্য আইন বিশেষজ্ঞ সানিয়া রেইড স্মিথ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের অবস্থান তুলনা করে স্বল্পোন্নত দেশের কাতারে থাকার ইতিবাচক দিকগুলো জানান। আয়োজকদের পক্ষে আইসিসি সভাপতি মাহবুবুর রহমান বলেন, শুধু কথা আর কাগুজে হিসাবের উপর ভর করে উন্নয়নশীল দেশে যাওয়া যাবে না। Graduation will mean loss of duty-free market access in the European Union, UK and other destinations. We want to defer graduation by another 6 years' time. It is already there written on the wall. Let's take note of all the practical things there, prepare our document and have a national consensus. What Muqtadir Bhai said, we have to have approach together that yes, we would like to be graduated, but this is not the right time. ব্যবসায়ীরা বলেন, এখনই উত্তরণের জন্য প্রস্তুত নন তারা। সরকার কার স্বার্থে করবে? আমাদের স্বার্থেই তো। তা আমরাই তো মনে করছি যে এটা আমাদের জন্য আত্মঘাতী হবে, তাহলে সরকারকে আর তো আগানো উচিত না। আমরা বলতে চাই 2026 +3 +3 2032 will be the hard stop. The Bangladesh economy will be ready, the private sector will be ready. We private sector are not with you if you are graduating. We need a deferral. To really have to graduate ourselves, then we have to pay duty. Whoever import our material and products, they have to pay duty for that. So we'll be fully uncompetitive and it will be a challenge for our survival. পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন অর্থনীতিবিদরা। We need proper homework, যেটা আমরা দেখছি না। আমরা কিছু ফ্র্যাগমেন্টেড কথাবার্তা শুনছি। Do we need people who do not have any root here, those who do not have the feel of the economy and the challenges here? বাংলাদেশের এক্সপার্টরা কি এখানে ঘাস খেয়ে বড় হয়েছেন? আমি তো বুঝতে পারি না। আমাদের দেশে তো এত এক্সপার্ট আছে, এখানে হাফ অফ দ্য অ্যাডভাইজার তারা কিন্তু এখানে কোনো ধরনের অভিজ্ঞতা নাই। মনে হচ্ছে যেন তারা এখানে ইন্টার্নশিপ করতে আছেন, লার্নিং বাই ডুইং। ব্যবসায়ীদের পক্ষে আইসিসি সভাপতিকে অনুরোধ করা হয় সব চেম্বার এবং অ্যাসোসিয়েশনের মতামত নিয়ে এলডিসিভুক্ত থাকার পক্ষে যুক্তিগুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরার। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের 84টি গ্রামে মেঘ বিস্ফোরণে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে 38 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও 2 শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। এর আগে গত 5ই আগস্ট দেশটির উত্তরাখণ্ডের হিমালয় শহরের ধারালিতে মেঘ বিস্ফোরণের একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই এলাকায় প্রয়োজনীয় সব সাহায্য পাঠানোর নির্দেশনা দিয়েছেন। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। আজ বরেণ্য চলচ্চিত্র পরিচালক প্রয়াত আমজাদ হোসেনের ৮৩তম জন্মদিন। বহুমুখী প্রতিভার অধিকারী গুণী এই পরিচালকের জন্মদিনে অনুষ্ঠিত হয়েছে চ্যানেল আইয়ের বিশেষ তারকা কথন অনুষ্ঠান। সেখানে আমজাদ হোসেনের চলচ্চিত্র দর্শন তুলে ধরেছেন পরিবারের সদস্যরা। সুলতানা হিমুর রিপোর্ট। আমজাদ হোসেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উজ্জ্বলতম এক কিংবদন্তির নাম। একাধারে যিনি অভিনেতা, সংলাপকার, চিত্রনাট্যকার, প্রযোজক, টিভি নাট্যকার, গীতিকার ও একজন সুসাহিত্যিক। ১৯৪২ সালের ১৪ই আগস্ট জামালপুর পৌর শহরের ইকবালপুরে আমজাদ হোসেন জন্মগ্রহণ করেন। তার চলচ্চিত্রে উঠে এসেছে মেহনতি মানুষের জীবন সংগ্রামের রূপ। তার প্রথম চলচ্চিত্র আগুন নিয়ে খেলা। আমজাদ হোসেন কর্মজীবনে 12টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 6টি বাচসাস পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনিই প্রথম ব্যক্তি হিসেবে 6টি ভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বরেণ্য এই পরিচালকের জন্মদিনে চ্যানেল আইয়ের বিশেষ তারকা কথনে বাবাকে নিয়ে স্মৃতিচারণে আমজাদ হোসেনের চলচ্চিত্র দর্শন তুলে ধরেন সন্তানরা। উৎসব করবে তার চিন্তা চেতনা, তার ধারণা, তার আদর্শ, তার চলচ্চিত্র নির্মাণ, তার লেখার ধরন, তার বিভিন্ন বিখ্যাত কাজগুলো নেই মানুষকে বারবার ভাবাবে। এইভাবেই উনি প্রাসঙ্গিক থাকবেন সবসময় বাংলাদেশ চলচ্চিত্রের জন্য। আমার একটাই কষ্ট, সারা জীবন রয়ে যাবে বাবার সাথে আমার শেষ কথাটা হলো না, হয়নি। এবং বাবা খুব অস্থির হয়ে গেছিল আমাকে দেখার জন্য, সেটাও হয়নি। এই কষ্টটা আমাকে সবসময় তাড়া করে। বাবা হিসেবে বুক ভরা তার মমতা ছিল, ভালোবাসা ছিল। শুধু আমাদের জন্য না, উনি মানুষের জন্য কাঁদতেন। যে কোনো সাধারণ মানুষের কষ্ট তাকে স্পর্শ করতে এতটা আবেগপ্রবণ ছিলেন। শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৩ সালে ২১ পদকে ভূষিত হন আমজাদ হোসেন। ২০০৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ একাধিক পুরস্কারে ভূষিত হন আমজাদ হোসেন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। কক্সবাজারের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রিমিয়াম আয়ের লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মকর্তাদের সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক, সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী। ধন্যবাদ জানান কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক BM শওকত আলী। এ সময় ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টাচার্য, মোস্তফা হেলাল কবির, উপব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফিরোজ রানা, উপব্যবস্থাপনা পরিচালক ও CFO SM আরিফিন কাদের এবং মাঠ পর্যায়ের 700 বিমা কর্মকর্তা। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের 3 দিনব্যাপী হজ ও ওমরা ফেয়ারের কো-স্পন্সর আল আরাফ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন করা হয়েছে। এ সময় ধর্ম সচিব AKM আফতাব হোসেন প্রামাণিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও ছিলেন আল আরাফ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান, হজ ও ওমরা ফেয়ারের সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার, সিনিয়র সহসভাপতি শামীম সাইদি, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ ও অন্য শীর্ষ নির্বাহী কর্মকর্তারা। এর আগে সকালে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন হজ ও ওমরা ফেয়ার উদ্বোধন করেন। রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে 2 জনের নিহতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 2 SI সহ 8 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার 4 আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ বলছে অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান সহ সব ফ্যাসিস্টদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন তেজগাঁও, শিল্পাঞ্চল, শেরেবাংলা ও হাতিরঝিল থানা ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এ সময় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। তিনি বলেন, অবিলম্বে ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনতে হবে। পিআর পদ্ধতির কথা বলে কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছিল বলে অভিযোগ করেছেন তার ছেলে হোম্মাম কাদের চৌধুরী। ধানমন্ডিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ক্ষমতা চিরস্থায়ী করতে বিচারিক হত্যার শিকার হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। শেখ হাসিনার লক্ষ্য ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে রাস্তা থেকে সরিয়ে দেয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক তথ্য উপদেষ্টা আনোয়ার জাহিদের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া মোনাজাত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ আলিদ বিন সিদ্দিক তালুকদার। এ সময় ছিলেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও এনডিপি মহাসচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈসা ও অন্যরা। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জয়ের বিরুদ্ধে এবার ক্ষমতার অপব্যবহার করে ৬০ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ৫৭ কোটি ৫০ লাখ টাকার সন্দেহজনক লেনদেনে মামলা করেছে সংস্থাটি। অনুসন্ধানে মার্কিন যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের দুটি বাড়ির সন্ধান পেয়েছে দুদক, যার আনুমানিক মূল্য ৫৪ কোটি টাকার বেশি। এদিকে দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে আইন উপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছেন, সংস্কারের ব্যাপারে দুদক বিষয়ক সংস্কার কমিশনে যে প্রস্তাবগুলো আছে তা আগামী ১ থেকে ২ মাসের মধ্যে আইন আকারে আসবে। দুদকের সংস্কারের ব্যাপারে দুদক বিষয়ক সংস্কার কমিশনে যে প্রস্তাবগুলো আছে সেগুলি নিয়ে আলাপ করেছি। আমরা ইনশাআল্লাহ আগামী ১ থেকে ২ মাসের মধ্যে আইনগুলো করব। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানাচ্ছি। আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি। প্রবাসীদের ভোটের প্রক্রিয়া নিয়েও আলোচনা। ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর খুঁজে আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ, লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশনা। গুলশানে চাঁদাবাজির ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত কিনা স্পষ্ট করতে বিএনপির আহ্বান, নির্বাচন নিয়ে টালবাহনাকারীরা স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চায় মন্তব্য। চাঁদাবাজির ঘটনায় সম্পৃক্ততা নেই বলে আসিফ মাহমুদের দাবি, নির্বাচন করলে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা উচিত নয় মন্তব্য। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে রাঙামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনেরা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।